আসসালামু আলাইকুম। আজকের লাইভটা সম্পূর্ণ ডেডিকেটেড যারা এবার ভর্তি পরীক্ষা দিবা শুধুমাত্র তাদের জন্য। আমি হচ্ছে আবদুল্লাহ আল মামুন, রুয়েট থেকে পড়াশোনা করেছি। আমাদের যখন অ্যাডমিশন পরীক্ষা হয় ওই সময়ের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব এবং চান্স পেতে হয় কীভাবে, টুকটাক অ্যাডভাইস, এবং আমার মনে হয় আমি প্রায় এসে এসে তোমাদের বিভিন্ন বিষয় বলবো অ্যাবাউট দিস থিং। এর কারণ হচ্ছে আমি এই বিষয়ে বেশ জানি এবং এই বিষয়ে আমিও কিছু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, সেই জিনিসগুলো আমার মনে হয় তোমাদের উপকার করবে। আমার বৃত্তান্ত আগে দেই। আমি হচ্ছে রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি। আমি রুয়েটে হয়েছিলাম 200তম। তো আমি মেইনলি প্রিপারেশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং, জাস্ট ইঞ্জিনিয়ারিং ফোকাসড, নাথিং এলস। হয়তো ইউনিভার্সিটির কয়েকটা কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করেছিলাম, বাট মেইন ফোকাস ছিল আমার ইঞ্জিনিয়ারিং। তো আমি ইঞ্জিনিয়ারিংয়ের আবার লিখিত ধাঁচের প্রিপারেশন নিয়েছিলাম। আমাদের সময় ইঞ্জিনিয়ারিং কিছু কিছু ইউনিভার্সিটিতে লিখিত আর কিছু কিছু এমসিকিউ টাইপ। তো আমি আবার লিখিতকে ফোকাস করছিলাম, যে বইয়ের স্ট্যান্ডার্ড। তো ওই সময় 3টা জায়গায় লিখিত টাইপ হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি। একটা হচ্ছে জগন্নাথ, বুয়েট আর রুয়েট। তো রুয়েটে হচ্ছে আমার সিরিয়ালটা অনেক ভালো, 200তম। আমি আমার প্রয়োজন অনুযায়ী সিট পেতাম, তাই হচ্ছে আমার মানে ভালো লাগা অনুযায়ী সিট পাবো, তাই আমি রুয়েটে ভর্তি হই আর সিএসসিতে পড়ি। তো মুদ্রা কথা হচ্ছে, আমি যখন পরীক্ষা দেই আমার কুয়েটে সিরিয়াল এসেছিলো, রুয়েটে, জগন্নাথে মোটামুটি ভালো সিরিয়াল আসছিলো, এবং বাকিগুলোতেও চান্স হয়েছিল, আমি পড়তে পারতাম, বাট হয়তো মিডিয়াম অ্যাভারেজ কিছু সাবজেক্টে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, সাস্টে আর জাহাঙ্গীরনগরে। সো যেহেতু ইঞ্জিনিয়ারিং স্বপ্ন, যখন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম আমি কাইন্ড অফ হ্যাপি। এখন এই মুহূর্তের আগের জার্নিটা কীরকম ছিল এটা তোমাদের জন্য এখানে অনেক বেশি গ্রহণ করার মতো বিষয় থাকবে আজকে। স্পেশালি যারা তোমাদের ইন্টারে যা জলঢাকায় বা এই সকল উপজেলা পর্যায়ে থাকো, তারা অনেকেই অ্যাডমিশনকে লাইটলি নাও। এর মানে এই কারণ হচ্ছে মেনলি তোমরা হয়তো খুব বেশি জানো না অ্যাডমিশনের ব্যাপারগুলো নিয়ে। এইটা হচ্ছে সবথেকে বড়। যেমন আমার জলঢাকা, তো আমি দেখেছি আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট, তারা ভালো জায়গায় চান্স পায়নি এবং কেউ ইউনিভার্সিটিতে পড়েই না, ন্যাশনালে পড়ে। কেন? কারণ তারা অ্যাডমিশন সম্বন্ধে এত ধারেনি। মাঝে মাঝে আমাকে বলে যে, বন্ধু, যদি কেউ বলতো ওই সময় অ্যাডমিশনে কী কী করতে হয়, কেন কী করতে হয়, তাহলে খুব ভালো হতো। দেখো, আমি দেখেছি যে অ্যাডমিশনে সাধারণত 2 কোয়ালিটির স্টুডেন্ট চান্স পায়। যারা আসলেই সিরিয়াস ফ্রম দ্য ফার্স্ট ডে, যারা খুব প্রথম দিক থেকেই, মানে এইচএসসি লাইফের প্রথম দিক থেকেই পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। এরা হচ্ছে, মনে করো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এই বিষয়টা হচ্ছে অনেকটা নির্ভর করে, যে অনেক ফ্যামিলিতে পড়াশোনাকে খুব ভালোভাবে প্রমোট করা হয় এবং অনেক স্বপ্ন কনস্ট্রাক্ট হয়। পড়াশোনার সঙ্গে জীবনের একটা বড় উদ্দেশ্য কানেক্টেড হয়, যে আমি যদি টাকা ইনকাম না করি তাহলে আমি করব কি, পাশের বাসার সবাই, রিলেটিভ সবাই বড় পর্যায়ে গেছে, আমি করব কি, এরকম অনেক কনসিয়াসনেস। তারপর হচ্ছে আমাকে ডাক্তার হতেই হবে, বাবা ডাক্তার হতে বলে, এই জিনিসটাও কারোর মধ্যে একদম তীব্রভাবে বসে যায় যে আমাকেও ডাক্তার হতে হবে। তো যাদের মধ্যে এই ইমোশন থাকে এরা আনস্টপেবল, এদেরকে থামানো যায় না এবং এরা ভালো জায়গায় চান্স পায়। আরেক শ্রেণী আছে মোটামুটি জ্ঞানী, বাট নো ইমোশন অ্যাট অল, বাট মনে করে যে হচ্ছে অ্যাডমিশনে চান্স পাওয়া দরকার, তখন নিজের উইল পাওয়ারের ফলে তারা অনেক বেশি পরিশ্রম দেয় এবং চান্স পায়। কিন্তু এই পোর্শনটা অনেক ছোট, 5% বা তার থেকেও কম। এত কম স্টুডেন্ট নিজের উইল পাওয়ারের বলে পড়াশোনা করে করে চান্স পায়। তো বাকি যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেয়, স্পেশালি তারা যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে থাকে, তাহলে অ্যাডমিশনের যে একদম তাদের মেন্টাল অবস্থা ভালো থাকে না, এবং অ্যাডমিশনে যে কি খুব ভালো পড়তে পারে বা ফায়দা লুটতে পারে না, পারে না। কেন এরা পারে না? নাম্বার 1, এদের পড়াশোনার প্রতি আগ্রহটাই আগে থেকে নাই, কোনো ইমোশনই নাই যে আমি কেন পড়বো। পড়াশোনাকে সিরিয়াসলি নেয়নি। আমি বলছি না দে আর ব্যাড, পৃথিবীতে সব ধরনের মানুষ দরকার। উই নিড সুপার ভালো বিজনেসম্যান দরকার, পৃথিবীতে অনেক বিভিন্ন কাজের স্পেশালিস্ট দরকার। তো সব দিক দিয়ে চিন্তা করলে এক একজনের আগ্রহ এক এক জায়গায় থাকে। তো এই ক্যাটাগরি স্টুডেন্ট যাদের কিনা আগে থেকে কোনো পড়াশোনার প্রতি সেরকম তীব্রতা ছিল না, তাদের ক্ষেত্রে অ্যাডমিশনের চান্স পাওয়াটা টাফ। তো আমি আজকে সবার উদ্দেশ্যেই বলবো, আসলে অ্যাডমিশন তোমাদের কেমন করে দেখা উচিত। দেখো, তুমি যদি সিরিয়াস হও, নো ডাউট আমি লিখে দিব, জীবনের অন অফ দ্য বেস্ট পরিশ্রম তুমি করবে অ্যাডমিশনের সময়। অ্যাডমিশনের সবাই পাগলের মতো পরিশ্রম করে। মনে করো, আমি যখন প্রিপারেশন নিতাম তখন চিন্তা করতাম যে কবে সেই আবার দিনটা আসবে যখন নিশ্চিন্তে সকালে উঠে পড়ার টেনশনটা থাকবে না,
হাহাকার করতাম, কারণ সকাল থেকে শুরু হতো পড়া পড়া রাত পর্যন্ত 12টা 1টা 2টা 3টা ঘুম, তারপর উঠার সঙ্গে সঙ্গে আবার পড়া, মানে নিঃশ্বাসহীন পড়াশোনা। ওই সময়টা এত বেশি প্রেশারে আমরা ছিলাম। এবং এই যে প্রেশারটা নিয়েছি, আমার মনে হয় যে আমি মনে হয় এখন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পরিশ্রম করতে পারি। তবে ওই যে অ্যাডমিশনের সময় যে আমরা পরিশ্রম করতে শিখেছি, ওটা কিন্তু এখনও কাজে লাগতেছে। এখনও আমরা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে কম্পিউটারে হোক বিভিন্ন জায়গায় হোক কাজ করতে পারি। আমার মনে হয় ওইটাই হচ্ছে একটা ট্রেনিং গ্রাউন্ড। অ্যাডমিশনের সময়টা হচ্ছে একটা ট্রেনিং গ্রাউন্ড, নিজের নিজের যে পটেনশিয়াল সেটাকে এক্সিড করার জন্য, নিজের পটেনশিয়ালের থেকে আরও বেশি কিছু অ্যাচিভ করার জন্য, নিজেকে আরও ভালো করে চেনার জন্য যে আমি কত কিছু পারি করতে। আর এই সময় মেন্টাল প্রেশার এত বেশি থাকে, এই জিনিসটাকে টলারেট করার মতো একটা যোগ্যতা তৈরি হয়। মানুষ লাইফ সম্বন্ধে একটা ফিলিং পায় যে লাইফ কীরকম হার্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আই থিঙ্ক এটা একটা ব্লেসিং। আবার অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে তোমাদের 3-4 মাসের জীবনকে একদম জাহান্নাম বানায় ফেলবে অ্যাডমিশনের সময়। এই জিনিস সময় তোমরা হচ্ছে স্ট্রেসগুলো কীভাবে ম্যানেজমেন্ট করবা, তবুও কীভাবে আগাবা, কীভাবে রিল্যাক্সে আগাবা, এই বিষয়গুলো নিয়েও আমি কথা বলবো থ্রু আউট দ্য মান্থ এই অ্যাডমিশন জার্নিতে। দেখো, অ্যাডমিশনের সময় আমি হচ্ছে হুট করে, ওই সময় আমিও খুব বেশি যে নলেজেবল ছিলাম এমন না। আমি এক ভাই আমাকে জিজ্ঞেস করলো তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ ভাই? আমি বললাম ভাইয়া আমি হচ্ছে আইবিএ প্রিপারেশন নিবো আর ইঞ্জিনিয়ারিং। আমি বললাম আইবিএ আর ইঞ্জিনিয়ারিং। তখন ভাই আমাকে হুট করে বললো তুমি পাগল নাকি, দুই নৌকা পাও দিও না, দুই নৌকায় পা দিও না, দেখবা যে তুমি হচ্ছে একটা তো চান্স পাচ্ছ না, এরকম কথা বলে। এবং এটা খুব সত্য কথা, আমার ভাই বলছে। অ্যাট দ্য সেম টাইম আমি এই জিনিসটা শুনতাম, বাট তবুও কেন জানি মনে হয় যে আইবিএতে যদি হয়তো ভালো হতো, যদি হচ্ছে আমি আইবিএ প্রিপারেশন নিতাম। কিন্তু আইবিএ প্রিপারেশন কিন্তু আগে থেকে আমি নেই জাস্ট 3-4 মাস আসে, ওই সময় আমি কি প্রিপারেশন নিতাম, ইঞ্জিনিয়ারিং ফোকাসড হয়ে পড়তাম, ম্যাথগুলো হচ্ছে সলভ করতাম, ম্যাথগুলো নিয়ে চিন্তা করতাম। হুট করে আবার আইবিএ নিয়ে চিন্তা করা শুরু করলাম, মানে এক প্রকার দুই নৌকায়। তো আমি প্রথম প্রায় 10-15-20 দিনের মতো আমি হচ্ছে শিওর ছিলাম না যে আমি কি করব। তো ঘটনাটা কি ঘটে দেখো, একটা উদাহরণ দিই তোমাকে। মনে করো তুমি হচ্ছে ডাক্তার হতে চাও আর তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার হতে চাও, দুইটাই হতে চাও। ডাক্তার হতে তোমার হাতে আছে 10 ঘন্টা সময়, ডাক্তার হতে সময় দিতে হয় 8 ঘন্টা, আর ইঞ্জিনিয়ার হতেও সময় দিতে হয় 8 ঘন্টা। সো তোমার হাতে 10 ঘন্টা সময় আছে, তুমি যদি হচ্ছে তোমার সর্বোচ্চ এফোর্ট দাও দুইটাকে ব্যালেন্স করার জন্য, তুমি 10 ঘন্টায় পরিশ্রম করবা, 5 ঘন্টা দিবা ডাক্তারি প্রিপারেশনের জন্য, 5 ঘন্টা দিবে ইঞ্জিনিয়ারিং। চিন্তা করে দেখো থ্রাশহোল্ড, তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে মিনিমাম 8 ঘন্টার প্রিপারেশন দরকার। তুমি ডাক্তারিতে দিলে 5, ইঞ্জিনিয়ারিংয়ে দিলে 5। যে কিনা চান্স পাবে সে 8 ঘন্টা পরিশ্রম করেই যে কোনো একটা কিছু অ্যাচিভ করতে পারে। তুমি ওর থেকে বেশি পরিশ্রম করলে আর 2 ঘন্টা, কিন্তু কোথাও চান্স পেলা না। কারণ ডাক্তারির জন্য যে 8 ঘন্টা পরিশ্রম দরকার তুমি দিয়েছো 5, 3 ঘন্টা আরও দরকার। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে 8 ঘন্টা পরিশ্রমের দরকার তুমি দিয়েছো 5, আরও 3 ঘন্টা করার দরকার। আর তোমার ফোকাস যদি ন্যারো ডাউন হয় হয়ে যদি একটাতে আসে, তুমি দেখো 10 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তোমার মেডিকেলের স্বপ্ন মেডিকেলে দিতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং দিতে পারো, বাকি 2 ঘন্টা তুমি খেলতে পারো, ঘুরতে পারো, অনেক কিছু করতে পারো। এটা একটা রিল্যাক্স, ব্রেনটাকে রিফ্রেশ করার জন্য একটা ভালো সময়। এবং তুমি যদি 10 ঘন্টাই সময় দাও, ইটস এ বিউটিফুল থিং যে তুমি ভালো একটা মেডিকেল চান্স পেয়ে যাবা। তো মেডিকেলের সময় প্রিপারেশনের ক্ষেত্রে মানুষ এই ডাইলেমায় পড়ে যে আমি হচ্ছে দুইটাই প্রিপারেশন দিব। তোমরা বলতে পারো ভাইয়া অনেকে তো আছে মেডিকেলও চান্স পায়, ইঞ্জিনিয়ারিংও চান্স পায়, ইউনিভার্সিটিও চান্স পায়, এরা কীভাবে করে? ব্রাদার, তোমার বন্ধুদের মধ্যে দেখো থ্রু আউট দ্য ইয়ার কিছু স্টুডেন্ট এত বেশি পড়াশোনা করে, তুমি অ্যাডমিশনের সময় যে পড়াশোনা করবা ও হচ্ছে সম্পূর্ণ বছর এরকম পড়াশোনা করে আসছে। সে তো ইন্টার লাইফের এত প্যারার মধ্যে ভালো রেজাল্ট করছে, এমনি এমনি করে নাই। তাহলে কীভাবে করলো সে করলো এভাবে যে তার তুমি অ্যাডমিশনে 3-4 মাস যেটা পড়বা সে 4-5 গুণ বেশি পড়া আগে থেকে পড়ে আসছে। সো সে পরীক্ষায় বসলে সে যদি অ্যাডমিশন প্রিপারেশন নাও নিত, মেবি সে চান্স পাইতো, তার প্রিপারেশন এত বেশি আগেই হয়ে গেছে। তো তখন সে অ্যাডমিশনে একটা ফোকাস করে তার একটা স্বপ্নের অনুযায়ী, এবং তার অন্যান্য যেগুলো পরীক্ষায় সিম্পলি দেয় এবং চান্স পায়। তো এরকম 2-1 জন থাকবেই যারা হচ্ছে পড়াশোনাকে সেই সিরিয়াসলি নেয়, পড়াশোনা করতে ভালোবাসে এবং লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট মনে করে যে আমাকে আমার জীবন দিয়ে হলে করতে হবে। এরা খুবই ডেডিকেটেড, খুবই সাধনা দিয়ে এরা পড়াশোনা করছে 2 বছর। তাহলে এরা পাবে না তো তুমি আমি পাবো? কখনোই না।
সো এই ভূত যদি তুমি মাথা থেকে না সরাও যে হচ্ছে আমি দুইটারই প্রিপারেশন নিব, তাহলে তুমি প্রবলেমে পড়তে পারো, পড়বাই, নো ডাউট পড়বা। আর এটা যে বলা হয় যে অ্যাডমিশন হচ্ছে ওয়ার, অ্যাডমিশন হচ্ছে একটা যুদ্ধ। দেখো ব্যাটেল আর যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। ব্যাটেল হচ্ছে একটা জায়গায় দুই পক্ষ মারামারি ফাটাফাটি করে করে একটা ব্যাটেল উইন হতে পারে, এক তো সব মরছে আর এক পক্ষের কিছু মানুষ বেঁচে আছে। কিন্তু ওয়ার কিন্তু এরকম না, একটা ওয়ার অনেক দিন পর্যন্ত চলে, একটা ওয়ার অনেকগুলো ব্যাটেলের সমষ্টি, ছোটো ছোটো ব্যাটেল নিয়ে একটা ওয়ার। তো অ্যাডমিশন ওয়ার কেন বলা হয়? তুমি মনে করো খুব ভালো স্টুডেন্ট, এসএসসিতে হচ্ছে, এইচএসসিতে হচ্ছে একটা ব্যাটেল, এসএসসি একটা ব্যাটেল, এইচএসসিও একটা ব্যাটেল। তুমি খুব ভালো করে পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করে একদম 80% মার্ক পেয়ে গেছো অন টাইম, এখন তুমি A+ পেয়ে গেলা। বাট তুমি অ্যাডমিশনে কার সঙ্গে কম্পিট করবা? প্রত্যেকটা সেলেই A+, প্রত্যেকটা সেলেই 80% মার্ক পাওয়ার যোগ্য। এখন তুমি 90% টার্গেট করবা, প্রত্যেকটা সেলেই 90% টার্গেট করছে, ওইও 90, তুমিও 90। তুমি যদি ওই ছেলেটা যে কিনা তোমার মতো পরিশ্রম করে ওকে কাটায় সামনে না আসো, ওকে পিছনে ফেলে সামনে না আসো, তাহলে হচ্ছে না। তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, যে স্টুডেন্ট 90% মার্ক পায় সেটা কখনই খারাপ স্টুডেন্ট না। কিন্তু তোমার থেকে সবাই 91% পাইছে, তুমি 90%, ইট উইল নট ওয়ার্ক। তো ইট ইজ আ ওয়ার, কনস্ট্যান্ট ওয়ার। তোমাকে শুধু একটা ব্যাটেলে জিতলে হবে না, তোমাকে কৌশল আগাতে হবে কীভাবে আমি হচ্ছে একই সময় ইউটিলাইজ করে অন্যদের থেকে স্ট্র্যাটেজিক্যালি আগাই যাব, এই জিনিসগুলা তোমাকে চিন্তা করতে হবে। সো তুমি যখন একটা জিনিসে ফোকাস করো, তুমি এই ওয়ার্ল্ডটাতে এক স্টেপ আগাই গেলা। কারণ অনেকেই দুইটা জিনিসে ফোকাস করতে পারে, তাদের দুইটা না থাকতে পারে। তোমার চিন্তায় ক্লারিটি আছে যে তুমি না আমি ইঞ্জিনিয়ার হতে চাই তো ইঞ্জিনিয়ার, ডক্টর হতে চাই তো ডক্টর। তো এক্ষেত্রে চিন্তা করে দেখো, এইটা তুমি যদি করো, তুমি দেখলা যে অলরেডি তোমার যতটুকু সময় আছে ওই সময়টা তুমি একটাতে ফোকাস করছো, ফোকাস করে 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 আগে যাচ্ছ, অ্যান্ড অ্যান্ড তুমি অন্যদের থেকে এক্সট্রা অ্যাডভান্টেজেস পাবা যে তুমি বেশি সময় পাচ্ছ, আর ওদের টাইমটা স্প্লিট হয়ে গেল। শুধু কি তাই, তুমি যদি হচ্ছে আবার এখানে ট্রাক হারা যাবে না। তুমি যদি ট্রাক হারাই ফেলো, মানুষ ডিমোটিভেটেড হয়ে ট্রাক হারাই ফেলে, তাহলে ক্ষতি হবে। ট্র্যাকিং বলতে হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি, আমি উদ্ভাসে পরীক্ষা দিচ্ছি, কিন্তু কয়েকদিন পর পরীক্ষা খারাপ হচ্ছে, আমার হবে না, আমার দ্বারা 15 দিন পরীক্ষা খারাপ হয়েছে, আমি দ্রুত মার্ক পাচ্ছি না। সো হতাশ, 1 মাস তুমি ডাউন, শেষ। এখানে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, শেষ রক্তবিন্দু পর্যন্ত ফাইট করে যাইতে হবে। কিভাবে? তুমি 4 মাস সময় আছে, তুমি মনে করো 3 মাস সময় পর্যন্ত উদ্ভাসে এত কম মার্ক পাচ্ছ যে কেউই তো, কোথাও তোমার সিরিয়াল নাই। বাট নিঃশ্বাসটাকে হোল্ড করো, ধৈর্য ধারণ করো, কিপ গোয়িং। শেষ মুহূর্ত পর্যন্ত তুমি চেষ্টা করার পর তুমি যদি চান্স না পাও, তখন বলতে পারবো যে আমি চেষ্টা করছি, অ্যান্ড পসিবিলিটি হচ্ছে তুমি চান্স পাবা। কারণ এই মুহূর্তে অনেকেই ট্রাক হারা হয়ে যাবে, রাস্তা থেকে ছিটকে যাবে হতাশ হয়ে। সে নিজেই নিজেকে জানে না, আমরা নিজেই নিজেকে জানি না, আমার নিজের পটেনশিয়াল আমি জানি না যে আমি 4 মাস যদি কনসিস্টেন্টলি টানা পড়ি তাহলে কত পড়াশোনা হতে পারে। সো এই জিনিসটা সে হচ্ছে এভাবে না চিন্তা করছে যে অন্যদের থেকে তো আমি পাচ্ছি না, আমি তো কম পাচ্ছি একটা ইনস্ট্যান্ট ওই মুহূর্তের জন্য, তখন সে হাল ছাড়ে, পরের সময়টা নষ্ট করে দেয়। এরকম ছোটোখাটো অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক চিন্তা ভাবনা করে এই মুহূর্তে আগাতে হবে। আমি আরও অনেক কিছু শেয়ার করবো ইন ফিউচার, বার একটা কথা বলি যে দেখো এই মুহূর্তে মেন্টরশিপ বা গাইডলাইনের গুরুত্ব আকাশ ছোঁয়া। তোমাকে যদি কোনো বুয়েটের ভাইয়া হোক বা যে কোনো জায়গায় তোমার যেটা স্বপ্ন, তারা যদি গাইড করে যে এটা করো, এটা করিস না, এটা কর, ইটস এ ব্লেসিং। কারণ তোমার রাস্তা ছোটো হয়ে যাবে, তুমি সাহস পাবা যে সামবডি ইজ গাইডিং মি, কেউ আমার সঙ্গে আছে, আমাকে কেউ সাহায্য করছে। সো এই সেম ফিলোসফি অ্যাট দ্য সেম টাইম, তুমি গ্রামের স্টুডেন্ট হলে তুমি অনেক কিছু জানো না যে কী থেকে কী করবো। এই সেম ফিলোসফির কারণে আমি খুলেছিলাম ইউনিফাইটার ক্লাব। আমাদের ইউনিফায়ার ক্লাবে এটা একটা 4 মাস ব্যাপী গাইডলাইন মেন্টরশিপ প্রোগ্রাম। আমরা তোমাকে গাইড করব, তুমি কি সিদ্ধান্ত নিবা, তোমার জন্য কোনটা বেস্ট। তুমি এখন বার্ন আউট, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে পড়ে গেছো, আমরা তোমাকে আবার তোমার টার্নিং পয়েন্টে নিয়ে আসবো, টার্ন তুমি ওই মুহূর্ত থেকে দিবা, তোমাকে আমি ইনফরমেশন দিব কী স্ট্র্যাটেজিতে পড়বা, কখন পড়বা, কোন সাবজেক্ট পড়বা, খারাপ লাগলে কী করবা, কেন ঘুরবা, প্রত্যেকটা জিনিস আমরা তোমাকে শুধু গাইড করবো না, মেন্টরিং করবো। ইটস লাইক তোমার পাশে থেকে তোমাকে গাইড করছি, এই রাস্তা ফলো করো। এটা হচ্ছে একটা সুপারভাইজড জার্নি। ভালো কোচ থাকলে ভালো জায়গায় চান্স পাওয়াটা
সহজ হয়। তুমি ভালো ভালো টিমগুলোকে দেখবা সবারই ভালো কোচ আছে। সো ইটস এ থিং। আমাদের অনেক স্টুডেন্ট প্রায় আমাদের এই সার্ভিসটা নিয়েছিল এবং তারা উপকৃত হয়েছে। তুমি স্বাভাবিকভাবে যদি 1 গুণ পড়তে পারো তাহলে ইউনিফায়ারের ক্লাবে যুক্ত হলে 3, 4, 5 গুণ পড়তে পারবা। এটা ডিপেন্ড করে, ইভেন 10 গুণও পসিবল। আমাদের ইউনিফায়ারের ক্লাবে তো এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রায় 1 বছর আমাদের সঙ্গে ছিল, এবং সে সাধারণভাবে একটা যে স্টুডেন্ট ছিল ফেল করার মতো, সে এখন A+ বা A গ্রেডের চিন্তা করে, কারণ 1 ইয়ারে তার এইরকম একটা বুস্ট অফ এনার্জি, বুস্ট অফ স্টাডি টাইম হয়েছে। যেই ছেলে প্রতিদিন 3 দিন 4 দিন 1 দিন পড়তে বসে না, আর বসলে 1 ঘন্টা পড়া তো খুব রেয়ার, সেই ছেলে প্রতিদিন একদিনও মিস নাই, প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা পড়ছে, অ্যান্ড ম্যাক্সিমাম 10-12 আওয়ার। আমি মিনিমাম 1 ঘন্টা কেন বললাম? আমি সত্য কথা বললাম। আর অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 3 to 4 আওয়ার্স, 3 to 4 আওয়ার্স প্রতিদিন। ইজ বিকজ আন্ডার এ গাইডেন্স। তুমি 3 দিনে পড়ো 1 ঘন্টা, আর তুমি হচ্ছে 3 দিনে পড়ছো গাইডেন্সে 9 ঘন্টা। তার মানে কেন 9 গুণ বুস্ট অফ প্রোডাক্টিভিটি। এবং মাঝে মাঝে এমন হয় 10-12 ঘন্টাও তুমি করবা, সো তোমার অ্যাভারেজ বেড়ে যাবে। সো অ্যাডমিশনের সময় নো ডাউট তুমি যদি নিজে পড়ো 5 ঘন্টা, এখানে আসার পর তুমি বলো 12-13 ঘন্টা, ইভেন মোর দেন দ্যাট। তো তোমাদের জন্য বলছি, তোমরা নিশ্চিন্তে আমাদের এই ইউনিফায়ারের ক্লাবে যুক্ত হতে পারো। আমরা তোমাদের কনস্ট্যান্ট মনিটরিং এবং গাইডেন্সের মধ্যে রাখবো। এটা হচ্ছে একটা অন টাইম পেমেন্ট। আমরা 4 মাস ধরে তোমাকে গাইড করবো, অ্যান্ড ইউ হ্যাভ টু পে জাস্ট 4,000 টাকায় তুমি 4 মাস ধরে গাইডেন্স পাবা, এবং বুঝবা যে ইউনিফায়ার ক্লাব আমার জীবনে একটা এক্সট্রা মাইল আগানোর জন্য সাহায্য করছে। আমি নো ডাউট তুমি ফিল করবা, নো ডাউট তুমি ফিল করবাই যে আমি সাধারণত এমনি থাকলে হচ্ছে হয়তো 3-4 ঘন্টা পড়তাম। আমি হচ্ছে যেমন তুমি অনেক সময় এমন হবে যে তুমি 2-1 দিন পড়তেছো না, ওই মুহূর্তে তোমাকে আবার টার্নিং ব্যাক করে আমি নিয়ে এসে পড়াতে পারবো। সো দেখো, চিন্তা করে এরকম তুমি কতবার ডিপ্রেসড হবা, কতবার ফ্রাস্ট্রেটেড হবা, কতবার হাল ছাড়বা, এবং যখন তোমার সঙ্গে একজন আছে যারা কিনা তোমার সফলতায় নিজের সফলতা মনে করে, তোমাকে সবসময় মনিটরিংয়ের মধ্যে রাখে, তোমাকে গাইড করছে, কীরকম একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। অ্যান্ড ইটস ওকে, এটা নির্ভর করে, আই এম নট ফোর্সিং ইউ টু টেক আওয়ার সার্ভিস, বাট ইট হেল্পস, নো ডাউট। আমি শতভাগ লিখে দিব, তুমি ফিল করবা যে ইটস ওর্থ ইট, এটা আসলেই হেল্প করে। এবং এমন হবে ইনশাল্লাহ, পসিবিলিটি অনেক যে তুমি চান্স পাবা। উই ক্যানট 100% অ্যাসিওর ইউ যে তুমি চান্স পাবাই, বাট পসিবিলিটি এত বেড়ে যায়। এখন যদি পসিবিলিটি হয় 20% তুমি চান্স পাবা, তখন পসিবিলিটি হবে 60 to 70%, ইভেন 80% ইজ পসিবল। আমাদের তোমাকে কনস্ট্যান্ট রিমাইন্ডার করে দেওয়া, তোমাকে একটা পরিবেশের মধ্যে রাখানোর চেষ্টা করা, এবং তোমার সিনসিয়ার অ্যাক্টিভিটি, তুমি দেখবা যে এটা একটা ভালো পর্যায়ে যাবে। সো আজকে আমি এতটুকুই বলবো। নেক্সট টাইম আবার তোমাদের ইউনিভার্সিটির কিছু বিষয়ে কথা বলার জন্য আসবো। ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম।